আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন তো আছেন? কি অবস্থা সবার? সবাই একটু জানাই দাও দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলে কেমন আছেন? খুব দ্রুত ধরনের হ্যাঁ হ্যাঁ। আমরা আজকে আমাদের ফিজিক্স ওয়ানের চ্যাপ্টার শুরু করে দিতেছি, প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারটা। জি জি। সবাই একটু জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা, তোমরা যারা যুক্ত হইছো। হ্যাঁ, তো আজকে থেকে তোমাদের হচ্ছে ফিজিক্সের ফার্স্ট ক্লাসটা স্টার্ট হলো। যারা যারা যুক্ত হইছো, আমি তোমাদেরকে তাড়াতাড়ি বলতেছি যুক্ত হয়ে নাও। হ্যাঁ, এবং সাউন্ড দেখো ঠিক আছে কিনা, তোমরা শুনতে পাচ্ছ কিনা সবাই। তাহলে ভাইয়া তোমাদের ক্লাসটা স্টার্ট করে দিবে। ওকে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে বলো তো একটু। যদি সব কিছু ক্লিয়ার থাকে আমি চ্যাপ্টার শুরু করে দিই। তো তোমরা সবাইকে মেনশন দাও, একটু ক্লাসে জয়েন করুক সকলে। তো চেনা জানাদের মেনশন দাও, আমি ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করে দেবো। ভাইয়া, সাউন্ড একটু বলে কম। জি, ওকে। সাগর আহমেদ বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম তোমাকে। তো চলো আমরা শুরু করে দিই আমাদের ফিজিক্স ওয়ানের আজকে দ্বিতীয় চ্যাপ্টারটা। তো ফিজিক্স সাবজেক্টটা যেহেতু আমি তোমাদেরকে আরেকটু আমার পরিচয়টা বলে নিতেছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান। আমি তোমাদের ফিজিক্স ওয়ান সাবজেক্টের মেন্টর। তো যেহেতু আমি ফিজিক্স ওয়ান সাবজেক্টের মেন্টর, তো আমি তোমাদেরকে এই সাবজেক্টের সম্পর্কে সর্বপ্রথম একটু ওভারভিউ দিতেছি, যে এই সাবজেক্টটা থেকে কীরকম কোশ্চেন আসে এবং কোন কীরকম কোশ্চেন আসে এবং কত মার্কের কোশ্চেন আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে কোন কোন বিভাগ থেকে। তো চলো শুরু করে দেই। এই ফিজিক্স ওয়ান সাবজেক্টটা থেকে আমাদেরকে 90 মার্কস ক্যারি করতে হবে, লিখিত পরীক্ষায় বসতে হবে। তো এই 90 মার্কটাকে তিনটা ভাগে বিভক্ত করা গেছে। প্রথমটা হচ্ছে ক বিভাগ, পরেরটা হচ্ছে খ বিভাগ, অ্যান্ড লাস্ট হইতেছে গ বিভাগ। আমি আবার বলতেছি, দেখো, এই ফিজিক্স ওয়ান সাবজেক্ট থেকে আমাদের সেমিস্টার ফাইনালে 90 মার্কের কোশ্চেন আসবে। তো এই 90 মার্কের কোশ্চেনটাকে ওরা তিনটা ভাগে বিভক্ত করছে। একটা হচ্ছে ক বিভাগ, আর একটা হচ্ছে খ বিভাগ, আর একটা হচ্ছে গ বিভাগ। তো ক বিভাগটাকে বলা হইতেছে অতি সংক্ষিপ্ত বিভাগ। ক বিভাগটার নাম হচ্ছে অতি সংক্ষিপ্ত বিভাগ। এই ক বিভাগে কোশ্চেন থাকে 10টা, একটা করে কোশ্চেনের মার্ক থাকে 2 মার্ক। 10টা কোশ্চেনের টোটাল মার্ক হইতেছে 20 মার্ক। তো ক বিভাগের মার্ক কত? 20 মার্ক। 20 মার্কে আমাদেরকে লিখতে হবে। এরপর হচ্ছে খ বিভাগ। এই বিভাগটার নাম হচ্ছে সংক্ষিপ্ত বিভাগ। তো ক বিভাগের কোশ্চেনগুলো কীরকম থাকবে আমি একটু ধারণা দিতেছি, যে কিছু সূত্র দেওয়া লাগবে, সূত্র দিতে হবে, কিছু সূত্র লিখতে হবে, অথবা কিছু সংজ্ঞা লিখতে হবে, এরকম হচ্ছে ক বিভাগের কোশ্চেনগুলো। আর খ বিভাগ, এইটা এইটা একটু বেশি বড়। এটা এখানে তোমাদের কিছু ব্যাখ্যা করতে হবে, কিছু 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 একটু উদাহরণ দিতে হবে, এরকম ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে। এটা হচ্ছে আমাদের খ বিভাগ। এই খ বিভাগের কোশ্চেনগুলো 2 থেকে 2.5 লাইনের মধ্যে হইতে পারে, বা 3 লাইন সর্বোচ্চ হলে হইতে পারে।
তো এই খ বিভাগে কোশ্চেন থাকে 10টা এবং প্রত্যেকটা কোশ্চেন 3 মার্ক করে, টোটাল হইতেছে 30 মার্ক। তাহলে ক বিভাগ এবং খ বিভাগ এই দুইটা বিভাগ থেকে কত মার্ক গেল? 50 মার্ক গেল। আমাদের 90 থেকে 50 গেলে থাকে 40 মার্ক। এই 40 মার্কের কোশ্চেনে অ্যান্সার করতে হবে আমাদেরকে গ বিভাগ থেকে। দেখো এই গ বিভাগে কত মার্কের অ্যান্সার করতে হবে? 40 মার্ক। এই গ বিভাগে আমাকে 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, প্রত্যেকটা মার্ক হইতেছে 8 মার্ক করে, 5 আসতে 40 মার্ক। এটা হচ্ছে আমাদের গ বিভাগ। তো গ বিভাগের কোশ্চেন দেওয়া থাকে 7টা, তার মধ্যে যে কোনো 5টা আমাদেরকে দিতে হবে। একটা করে কোশ্চেন 5 মার্ক করে, 8টা কোশ্চেন 5 আসতে 40 মার্ক। এই হইতেছে আমাদের গ বিভাগ। তো গ বিভাগের যে কোশ্চেনগুলো করা হয় সেগুলো হচ্ছে রচনামূলক টাইপ। রচনামূলক টাইপ কি হলো? লাইভ চলতেছে? ও, আমার নেটের সমস্যা দেখা দিতেছে, আটকে যাইতেছে বারবার। ফোনের সমস্যা মনে হয়। তো গ বিভাগে একটা করে কোশ্চেন 5 মার্ক করে, 8টা কোশ্চেন 5 আসতে 40 মার্ক। গ বিভাগে কোশ্চেন দেওয়া থাকে 7টা, যার মধ্যে আমাকে 5টা কোশ্চেন দিতে হবে। যে কোনো 5টা আমি দিতে পারি 7টার মধ্যে। তো গ বিভাগের কোশ্চেন টাইপটা হচ্ছে রচনামূলক টাইপ, রচনামূলক টাইপ। তো এই বিভাগের কোশ্চেনগুলো কিরকম আসে একটু তোমাদেরকে আমি বলতেছি। দেখো এইখানে 99% তুমি কোশ্চেন পাবা প্রমাণ রিলেটেড, 1% কোশ্চেন পাবা ম্যাথ রিলেটেড। তোমার ভাগ্য ভালো যদি থাকে তাহলে তুমি 1%-এর মধ্যে ম্যাথ পাতে পারো, আর যদি না থাকে তাহলে তোমাদের সবগুলো প্রমাণ দিতে হবে। 60টার মধ্যে দেখবা 60টাই প্রমাণ আসতেছে, অথবা একটা তার সাথে ম্যাথ থাকতে পারে, 6টা প্রমাণ একটা ম্যাথ থাকতে পারে। তাহলে আমাদেরকে কোন দিকে বেশি ফোকাস দিতে হবে বলো তো দেখি? প্রমাণের দিকে বেশি ফোকাস দিতে হবে। তাহলে প্রমাণটা হচ্ছে গ বিভাগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ম্যাথের দিকে অতটা ফোকাস দেবো না যতটা প্রমাণের দিকে ফোকাস দেবো। ম্যাথ তুমি না করো সমস্যা নাই, এক্সামে আসবে তোমার প্রমাণ, তোমাকে প্রমাণই করতে হবে। তুমি যদি ম্যাথ করে যাও, এক্সামে আসলো প্রমাণ, তুমি কিন্তু প্রমাণ ভালো করে করতে পারবে না, যার ফলে তোমার ভালো রেজাল্ট হবে না। তো যারা ম্যাথ করতে আগ্রহী বেশি পরিমাণ, আমি গত লেকচারে তোমাদেরকে অনেকে দেখছি কমেন্ট যে অনেকেই ম্যাথ করতে বেশি আগ্রহী। তো এইখানে যদি ম্যাথ করো আসে প্রমাণ, তুমি কিন্তু ধরা খেয়ে যাবা। তো সেই জন্য আমরা কিন্তু দায়ী থাকবো না, আমি বলে নিতেছি তোমাদেরকে। আমার মৌলিক সমস্যা নাকি ভাইয়া? তো এই হচ্ছে আমাদের ফিজিক্স 1-এর সামারি ওভারভিউ। এই সাবজেক্টটা থেকে কত মার্কের কোশ্চেন আসে এবং কত মার্কের কোশ্চেন কোন কোন বিভাগ থেকে করতে হবে, এই জিনিসটা আমি এখানে তোমাদের সামারি করে দেখে দিলাম। তো আমাকে বলো তো একটু ক্লিয়ার হয়েছে কিনা যে কোন কোন বিভাগ থেকে কত মার্কের আসতেছে কোশ্চেন, এই কোশ্চেনগুলো কেন কত মার্কের অ্যান্সার দিতে হবে, এটা ক্লিয়ার হয়েছে কিনা? এটা যদি ক্লিয়ার হয় আমি আমাদের আজকে লেকচারে চলে যাই। বলো খুব খুব দ্রুত বলো, ক্লিয়ার হয়েছে কিনা বলো। অনেকে বলছো ক্লিয়ার হচ্ছে ভাইয়া, যদি ক্লিয়ার আছে আমি তো আমাদের চ্যাপ্টার শুরু করে দেই, ক্লিয়ার থাকলে আমরা পড়াশোনায় চলে যাই। অনেকে বলছে, এমডি সাগর আহমেদ বলছো ক্লিয়ার ভাইয়া, দীপক দেব বলছো ক্লিয়ার ভাইয়া, নিলয় কুমার সাহা বলতেছো ক্লিয়ার ভাইয়া। তো চলো আমরা, যেহেতু আমাদের এটা কোন বিভাগ থেকে কত মার্কের কোশ্চেন আসবে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, আমরা এবার একটু আমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা শুরু করে দিই। আমি মুছে দিতেছি এটা। তো আজকে আমি তোমাদের দুইটা চ্যাপ্টার করাবো, সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারটা। তো প্রথম চ্যাপ্টারটা আমি পরে পড়াইতেছি, দ্বিতীয় চ্যাপ্টারটা আগে পড়াইতেছি। প্রথম চ্যাপ্টারটা 2-3টা খালি সংজ্ঞা তোমাদের পড়তে হবে, আর কিছুই নেই প্রথম চ্যাপ্টারে। তোমাদের পড়াশোনা করতে হবে বেশি দ্বিতীয় চ্যাপ্টারটায়। তো এই জন্য আমি দ্বিতীয় চ্যাপ্টারটা আগে স্টার্ট করতে চাইতেছি। তো দ্বিতীয় চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর রাশি। দ্বিতীয় চ্যাপ্টারটার নাম কি ভাইয়া? বই যদি থাকে সামনে তাহলে খুলে দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর রাশি।
দেখা যায় কি? দেখা যায় সম্ভবত। তো চলো শুরু করে দিই। তো ভেক্টর রাশি চ্যাপ্টারটা শুরুর পূর্বে আমাকে রাশি সম্পর্কে আগে জানতে হবে। রাশিটা কি? রাশি বা কোয়ান্টিটিস যেটাকে ইংরেজিতে বলা হয়, রাশিটা কি? রাশি হচ্ছে যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। অর্থাৎ পরিমাপযোগ্য কোনো কিছুকে আমি রাশি বলতে পারবো। এখন প্রশ্ন হইতে পারে না ভাইয়া কি কি আবার পরিমাপ করা যায়? উদাহরণস্বরূপ আমি বলতে পারি আমার হাতে এই মোবাইলটা আছে, এই মোবাইলটার আমি কি কি পরিমাপ করতে পারবো বলো তো দেখি। মোবাইলটার ভর কতটুকু এটা আমি পরিমাপ করতে পারবো, মোবাইলটার দৈর্ঘ্য কতটুকু এই দৈর্ঘ্যটুকু আমি পরিমাপ করতে পারবো, আবার মোবাইলটার প্রস্থ কতটুকু এই প্রস্থটুকু আমি পরিমাপ করতে পারবো, এবং মোবাইলটার পুরুত্ব বা উচ্চতা কতটুকু এই পুরুত্ব বা উচ্চতাটুকু আমি পরিমাপ করতে পারবো। তো যেহেতু মোবাইলটার ভর, দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব বা উচ্চতা এগুলো পরিমাপ করা যাইতেছে, তো এগুলোকে বলা হইতেছে এক একটা রাশি। ভর আলাদা একটা রাশি, দূরত্ব একটা আলাদা রাশি, দৈর্ঘ্য একটা আলাদা রাশি, প্রস্থ একটা আলাদা রাশি, আবার উচ্চতা বা পুরুত্ব একটা আলাদা রাশি। তাহলে রাশির কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। যদি ক্লিয়ার না হয় আমি আরেকটু এক্সাম্পল দিতেছি। ধরো আমার হাতে এই মার্কারটা আছে, এই মার্কারটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম। তো এই মার্কারটা কত বেগে উপরের দিকে যাইতেছে, এই মার্কারটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে, আবার এই মার্কারটার উপর অভিকর্ষ ত্বরণের মান কত, এই সবগুলো কিন্তু আমি পরিমাপ করতে পারবো। তো যেহেতু মার্কারটার বেগ, ত্বরণ, সর্বোচ্চ উচ্চতা এগুলো আমি পরিমাপ করতে পারবো, এগুলো হচ্ছে এক একটা রাশি। তাহলে বুঝছো কি তোমরা রাশি জিনিসটা কি? ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো তো। রাশি জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো একটু। নিলয় কুমার সাহা বলছে ক্লিয়ার স্যার। একটু দ্রুত বলো রাশি জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার ভাইয়া। তানজির হাসান বলছে ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। জুবাইর আহমেদ বলছে ক্লিয়ার ভাইয়া। সাগর আহমেদ বলছে ক্লিয়ার ভাইয়া। যেহেতু রাশিটা ক্লিয়ার, আমরা এবার একটু সামনের দিকে যাই। এইবার আমরা একটু সামনের দিকে যাই। তো রাশির আমি ডেফিনিশনটা আগে লিখে দিতেছি এখানে। রাশিটা কি? এই ভৌত জগতে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এক্সাম্পল হিসেবে বলতে পারো যে ভর একটা রাশি, সময় একটা রাশি, ত্বরণ একটা রাশি, বেগ একটা রাশি, ইত্যাদি হচ্ছে রাশি। তো আমি একটু আগে রাশির কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। তো এইবার আমরা একটু রাশির ক্লাসিফিকেশনে চলে যাব। তো চলো আমরা একটু রাশির ক্লাসিফিকেশনে চলে যাই। রাশিকে মান এবং দিকের উপর বেস করে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। রাশিকে মান এবং বেইজের উপর ভিত্তি করে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে স্কেলার বা অধিক রাশি, আর একটা হচ্ছে ভেক্টর বা দিক রাশি। তো স্কেলার বা অধিক রাশিটা কি? দেখো রাশিকে আরো অনেকভাবে ক্লাসিফাইড করা যায়। যেমন রাশি হচ্ছে দুই প্রকার, মৌলিক রাশি, তারপর যৌগিক বা লব্ধ রাশি। বাট আমরা ওই দিকে যাব না, আমরা এই ভেক্টর অধ্যায়ের আঙ্গিকে এখানে পড়াশোনা করব। রাশিকে মান এবং দিক আছে কি না এর অস্তিত্বের উপর বিবেচনা করে দুইটা ভাগে বিভক্ত করা গেছে। একটা হচ্ছে স্কেলার বা অধিক, আর একটা হচ্ছে ভেক্টর বা দিক রাশি। তো স্কেলার বা অধিক রাশিটা কি? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান নির্ণয়ের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় স্কেলার রাশি। আর ভেক্টর বা দিক রাশিটা কি? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানের পাশাপাশি দিক নির্ণয়ের প্রয়োজন হয় সেগুলোকে বলা হইতেছে ভেক্টর রাশি। তো চলো আগে এদের ডেফিনিশন লিখে নেব, এরপর কয়েকটা এক্সাম্পল দেখব, এগুলো কেন স্কেলার বা কেন ভেক্টর হবে সেগুলো সম্পর্কে সব বিস্তারিত আজকে আলোচনা করব। স্কেলার বা অধিক। যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য শুধুমাত্র মান নির্ণয়ের প্রয়োজন হয়
মান নির্ণয়ের প্রয়োজন হয় তাদেরকে স্কেলার বা অধিক রাশি বলে। তাহলে স্কেলার বা অধিক রাশিটা কি? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান নির্ণয়ের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে স্কেলার রাশি। এবং উদাহরণস্বরূপ আমি বলতে পারি ভাইয়া যে ভর একটা স্কেলার রাশি, সময় একটা স্কেলার রাশি, আবার তাপমাত্রা একটা স্কেলার রাশি, কাজ একটা স্কেলার রাশি, শক্তি একটা স্কেলার রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি ইত্যাদি হচ্ছে স্কেলার রাশি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া ভর কেন স্কেলার রাশি, সময় কেন স্কেলার রাশি, তাপমাত্রা কেন স্কেলার রাশি? আপনি কি এগুলো মুখস্থ করে আসছেন? এখানে আসিবা আমাদের বললেন যে ভর কেন স্কেলার রাশি, ভর হচ্ছে একটা স্কেলার রাশি, সময় একটা স্কেলার রাশি, তাপমাত্রা একটা স্কেলার রাশি। না, আমি এগুলো মুখস্থ করি নাই। এগুলো কেন স্কেলার রাশি এটার এক্সপ্লানেশনটা এখন আমি তোমাদের দিতেছি। দেখো, ভর কেন স্কেলার রাশি এটাকে ব্যাখ্যা করতেছি। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার ভর কত, তুমি বলবা ভাইয়া আমার ভর হচ্ছে 40 কিলোগ্রাম, বা কেউ বলবে 50 কিলোগ্রাম, আনুমানিক ধরেন 40 কেজি বা 50 কেজি। তো দেখো তো এই যে 40 কেজি বা 50 কেজি এটা শুধুমাত্র একটা সংখ্যা বা মান না? 40 কেজি বা 50 কেজি এটা তো শুধুমাত্র একটা সংখ্যা বা মান। তো যেহেতু শুধুমাত্র একটা সংখ্যা বা মান দ্বারাই ভরটাকে প্রকাশ করা যাইতেছে, এই জন্য ভর হচ্ছে একটা স্কেলার রাশি। তুমি কিন্তু আমাকে এভাবে বলতেছো না যে তোমার ভর 40 কেজি উত্তর দিকে, বা 40 কেজি দক্ষিণ দিকে, বা 40 কেজি পূর্ব দিকে, বা 40 কেজি পশ্চিম দিকে। এভাবে কি দিকযুক্ত করে দিতেছো ভরটাকে প্রকাশ করার জন্য? না। তো যেহেতু ভরটাকে শুধুমাত্র 40 কেজি বা 50 কেজি অর্থাৎ একটা শুধুমাত্র সংখ্যা বা মান দ্বারা প্রকাশ করা যাইতেছে, এই জন্য ভর হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে আমাকে বলো তো ভর কেন স্কেলার রাশি, এটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? আমাকে বলো যে ভরের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। আমাকে একটু দ্রুত কমেন্ট করো যে ভর কেন স্কেলার রাশি এটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। কনক চৌধুরী বলছে ক্লিয়ার, তানজির হাসান বলছে ক্লিয়ার ভাইয়া। তো যেহেতু ক্লিয়ার হয়েছে, আমি এবার একটু সামনের গুলোর দিকে যাই। তাহলে ভর কেন স্কেলার রাশি এই কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম সময় কেন স্কেলার রাশি। দেখো, আমি এটা ব্যাখ্যা করে দিতেছি। সময় কেন স্কেলার রাশি, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে সময় কেন স্কেলার রাশি, আচ্ছা আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এখন কয়টা বাজে, ভাইয়া 6:30 বাজে। 6:30 বাজে, তুমি বলবো ভাইয়া 6:30 বাজে। দেখো তো এই 6:30 এটা শুধুমাত্র একটা সংখ্যা বা মান না? তো যেহেতু শুধুমাত্র একটা সংখ্যা বা মান দ্বারাই সময়টাকে প্রকাশ করা যাইতেছে, এই জন্য সময় হচ্ছে একটা স্কেলার রাশি। তুমি কিন্তু আমাকে এভাবে বলতেছো না যে ভাইয়া আজ এখন 6:30 উত্তর দিকে বাজে, বা 6:30 দক্ষিণ দিকে বাজে, বা 6:30 নিচের দিকে বাজে। এভাবে কি কি দিকযুক্ত করে দিতেছো সময়ের সাথে? না, তুমি শুধুমাত্র 6:30 এই যে শুধুমাত্র একটা সংখ্যা বা মান বলতেছো। তো যেহেতু সময়টাকে শুধুমাত্র একটা সংখ্যা বা মান দ্বারা প্রকাশ করা যাইতেছে, এই জন্য সময় হচ্ছে একটা স্কেলার রাশি। আমাকে বলো সময়ের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, সময় কেন স্কেলার রাশি। আমাকে একটু বলো তো সময় কেন স্কেলার রাশি এটার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। তো আমি কিন্তু দ্রুত আগাবো। এবার তাপমাত্রা কেন স্কেলার রাশি ওই জিনিসটা একটু দেখবো। দেখো, আমি তোমাকে জিজ্ঞেস করলাম আজকে তাপমাত্রা কত, তুমি বলবা ভাইয়া 20 ডিগ্রি সেলসিয়াস অথবা 30 ডিগ্রি সেলসিয়াস। দেখো তো এই যে 20 ডিগ্রি অথবা 30 ডিগ্রি এটা শুধুমাত্র একটা সংখ্যা বা মান না? তো যেহেতু শুধুমাত্র একটা সংখ্যা বা মান দ্বারাই তাপমাত্রাটাকে প্রকাশ করা যাইতেছে, এই জন্য হচ্ছে তাপমাত্রা হচ্ছে একটা স্কেলার রাশি। তুমি কিন্তু এইভাবে আমাকে বলতেছো না যে আজকের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস উত্তর দিকে, বা আজকের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস নিচের দিকে, বা আজকের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পশ্চিম দিকে। এভাবে কি দিকযুক্ত করে দিতেছো তাপমাত্রার সাথে? না। তো যেহেতু শুধুমাত্র একটা সংখ্যা এই যে 20 ডিগ্রি বা 30 ডিগ্রি, এই শুধুমাত্র একটা সংখ্যা দ্বারাই তাপমাত্রাটাকে প্রকাশ করা যাইতেছে, এই জন্য তাপমাত্রাটা হচ্ছে একটা স্কেলার রাশি। তাইলে এগুলো কেন স্কেলার রাশি এগুলো কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। আই হোপ এইটার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আমাকে একটু বলো তো, দ্রুত বলো। তাহলে বলো আমাকে দ্রুত বলো যে ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয় আমি একটু সামনের দিকে আগাই। এবার আমি একটু ভেক্টর রাশির দিকে আগাইতেছি। দেখো,
এবার আমি একটু ভেক্টর রাশির দিকে আগাইতেছি। এবার আমরা একটু ভেক্টর রাশির ডেফিনিশন দেখব, যে ভেক্টর রাশি। ভেক্টর রাশিটা কি? আমি একটু আগে বলছি যে ভেক্টর রাশি কি, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মানের পাশাপাশি দিক নির্ণয়ের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। তো আগে আমরা ডেফিনিশনটা দেখে নিই, এরপর কয়েকগুলো এক্সাম্পল দেখব এবং কেন ওগুলো ভেক্টর রাশি এগুলো আমরা আজকে ওগুলো রহস্য উদ্ভাবন করব। তো যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মানের পাশাপাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় নির্ণয়ের প্রয়োজন বা দরকার, তাদেরকে ভেক্টর রাশি বলে। তাহলে ভেক্টর রাশিটা কি? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানের পাশাপাশি দিক নির্ণয়ের প্রয়োজন হইতেছে সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। দেখো এইবার কিন্তু ভেক্টর রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হইতেছে না, মানের পাশাপাশি দিকেরও দরকার। তো তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে বল একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি। দেখা যায় কি বল একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, আবার চিন্তা করি ত্বরণ একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, ভরবেগ একটা ভেক্টর রাশি, ইত্যাদি হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আমি তোমাদের মনে প্রশ্ন হইতে পারে না বল কেন ভাইয়া ভেক্টর রাশি, সরণ কেন একটা ভেক্টর রাশি? তো চলো এটার আজকে রহস্য উদ্ভাবন করি। বল কেন ভেক্টর রাশি এই জিনিসটা আমি একটু এইখানে এক্সপ্লেনেশন করে দিতেছি। দেখো দেখো আমি বললাম যে তুমি এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর তোমাকে 10 নিউটন বল প্রযুক্ত করতে বললাম। তো তুমি 10 নিউটন বল এই বরাবর অ্যাপ্লাই করতে পারো, এই বরাবরও 10 নিউটন বল অ্যাপ্লাই করতে পারো, আবার এই বরাবরও 10 নিউটন বল অ্যাপ্লাই করতে পারো, আবার এই বরাবরও 10 নিউটন বল অ্যাপ্লাই করতে পারো। তুমি চাইরোপাশ দিয়ে এই বস্তুটার উপর 10 নিউটন বল অ্যাপ্লাই করতে পারো। এখন আমি যদি তোমাকে স্পেসিফিক দিক না বলে দেই, দিক না বলে দিয়ে বলি যে 10 নিউটন বল অ্যাপ্লাই করো, তুমি কিন্তু কনফিউজড। কারণ এদিক দিয়েও 10 নিউটন বল অ্যাপ্লাই করা যায়, এদিক দিয়েও 10 নিউটন বল অ্যাপ্লাই করা যায়, এই বরাবরও 10 নিউটন বল অ্যাপ্লাই করা যায়, এই বরাবরও 10 নিউটন বল অ্যাপ্লাই করা যায়। তো দেখো তুমি কিন্তু কনফিউজড। দিক না যুক্ত করে দিলে চাইরোপাশ দিয়ে তো 10 নিউটন বল অ্যাপ্লাই করা যায়, আমি কোন দিকে 10 নিউটন বল অ্যাপ্লাই করব? তোমাকে যদি দিক যুক্ত না করে দেয় তুমি কিন্তু কনফিউজড হয়ে যাবে, তুমি বল অ্যাপ্লাই করতে পারবা না। এখন আমি যদি এই বস্তুটাকে এইখানে এঁকে, এখন তোমাকে এটা ধরলাম এক্স অক্ষ, এখন তোমাকে যদি বলি যে এই বস্তুটার উপর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে বল অ্যাপ্লাই করো, তুমি কিন্তু অনায়াসে বল অ্যাপ্লাই করতে পারবা। এই যে এক্স অক্ষ এর সাথে 30 ডিগ্রি কোণ করে তুমি 10 নিউটন বল অনায়াসে অ্যাপ্লাই করতে পারবা। তো যেহেতু বলটাকে প্রকাশ করার জন্য এই যে মান এর পাশাপাশি 30 ডিগ্রি বা 50 ডিগ্রি বা 40 ডিগ্রি একটা দিকেরও প্রয়োজন হইতেছে, এই জন্য বল হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে বল কেন একটা ভেক্টর রাশি? কারণ বলটাকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন, এই জন্য বল একটা হচ্ছে ভেক্টর রাশি। আমাকে বলো তো বলের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, বল কেন ভেক্টর রাশি এটার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো, একটু খুব দ্রুত বলো। আর পিটার ভাইয়া আরপা বলছে কেমন আছেন ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লিয়ার ভাইয়া। তানজির আহমেদ বলছে ক্লিয়ার ভাইয়া। জুবাইর আহমেদ বলছে ক্লিয়ার ভাইয়া। তো যেহেতু বল একটা ভেক্টর রাশি এইটা ক্লিয়ার হয়েছে, এবার আমি একটু সরণের ক্ষেত্রে চলে যাই। সরণ কেন একটা ভেক্টর রাশি এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করে দিতেছি। তো এটা মুছে দিতেছি, বল কেন ভেক্টর রাশি এটা তো পড়লাম, এটা মুছে দিতেছি। এবার সরণ কেন একটা ভেক্টর রাশি আমরা এটা দেখব। তো দেখো সরণ কেন ভেক্টর রাশি এই জিনিসটাকে একটু এখানে ব্যাখ্যা করে দিতেছি। সরণ কেন ভেক্টর রাশি? ধরো একজন ব্যক্তি এইখান থেকে যাত্রা শুরু করে এই বরাবর গেল 3 কিলোমিটার, আবার এইখান থেকে এই বরাবর গেল 4 কিলোমিটার। আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই ব্যক্তিটার সরণ বা আলটিমেট সরণের মান কত? বস্তুটা বা ব্যক্তিটা
এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যেভাবেই যাক না কেন সরণ বা আলটিমেট সরণ কি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরেখিক পথ, এটা হচ্ছে তার সরণ। তো এটার মান কত হবে? পিথাগোরাসের সাহায্যে আমি এটা অ্যাপ্লাই করে এটার মান বের করলাম 5। তো দেখো সরণের একটা মান আছে, সেটা হচ্ছে 5 কিলোমিটার, এবং একটা দিক আছে স্পেসিফিক, সেই দিকটা কোন বরাবর? আদি থেকে শেষ অবস্থানের সরলরৈখিক দিক বরাবর। দেখো মানের সাথে সাথে কিন্তু একটা দিক আছে, সেই দিকটা সরলরৈখিক। তো যেহেতু সরণকে প্রকাশ করার জন্য মান এবং দিক, এই যে এইটা দিকের প্রয়োজন হইতেছে, এই জন্য সরণ একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে বলো তো দেখি সরণ কেন ভেক্টর রাশি? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। সরণকে প্রকাশ করার জন্য মান, এতটুকু মান, এবং দিক আদি থেকে শেষের দিকে সরলরেখা বরাবর দিকেরও প্রয়োজন, এই জন্য সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো আই হোপ বল কেন ভেক্টর রাশি, সরণ কেন ভেক্টর রাশি, এগুলোর কনসেপ্ট আমার ক্লিয়ার। তাহলে স্কেলার এবং ভেক্টর রাশি এগুলোর ডেফিনিশন আমাদের কাছে ক্লিয়ার, এগুলোর এক্সাম্পল আমাদের কাছে ক্লিয়ার। এইটা যদি ক্লিয়ার হয় আমি একটু সামনের দিকে আগাবো। আমাকে বলো যে এই এতক্ষণ থেকে যা কিছু পড়ালাম এগুলো সবগুলো ক্লিয়ার কিনা। ভাই এক দ্রুত বলো, ভাইয়া সামনের টপিকসে আগাবে। ক্লিয়ার ভাইয়া, নিলয় কুমার সাহা বলছেন। যদি তো ক্লিয়ার আমি মুছে দিতেছি। দেখো এইবার আমরা একটু ভেক্টরের প্রকাশ রীতিটা, একটু ভেক্টরের প্রকাশ রীতিটা দেখি। ধরো তুমি মানুষ, তুমি তো মানুষ, আসলে মানুষ। তো তোমার কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখলে আমি বুঝবে তো তুমি মানুষ? তোমার দুইটা চোখ আছে, তোমার দুইটা হাত আছে, তোমার দুইটা পা আছে, মাথা আছে, এগুলো দেখলে আমি বুঝবো তুমি মানুষ। কিন্তু একটা ভেক্টরকে আমরা কিভাবে চিনতে পারি সেই জিনিসটা এখন আমরা একটু দেখব। তো চলো শুরু করে দিই। ভেক্টরের প্রকাশ রীতি, এখনকার টপিকসের নাম কি? ভেক্টরের প্রকাশ রীতি। ভেক্টরের প্রকাশ রীতি। তো ভেক্টরকে প্রকাশ করা যায় দুইভাবে, একটা হচ্ছে জ্যামিতিক উপায়ে বা জ্যামিতিক মাধ্যমে, আর একটা হচ্ছে লেটারের মাধ্যমে। তাহলে ভেক্টরকে কয়ভাবে প্রকাশ করা যায়? দুইভাবে, একটা হচ্ছে জ্যামিতিক উপায়ে আর একটা হচ্ছে লেটারের মাধ্যমে। তো জ্যামিতিক উপায়ে ভেক্টরকে আবার কিভাবে প্রকাশ করা হয় এটা এখন আমরা একটু দেখি। দেখো জ্যামিতিক উপায়ে ভেক্টরকে প্রকাশ করার জন্য একটা সরল রেখার সাহায্য নেওয়া হয়। ধরো এটা একটা সরল রেখা, এটার নাম দিলাম আমি ওপি, একটা সরল রেখা। তো এই সরল রেখাটার দৈর্ঘ্য দ্বারা বুঝাইতেছে এই ভেক্টরটার মান প্রকাশ পাইবে। আবার বলতেছি, সরল রেখার দৈর্ঘ্য দ্বারা ভেক্টরের মান প্রকাশ পায়। এই সরলরেখার দৈর্ঘ্যটা যত বেশি হবে সেই ভেক্টরের মান তত বেশি হবে। যদি কোনো সরলরেখার দৈর্ঘ্য কম হয় তাহলে সেই ভেক্টরটার মান কম হবে। তাহলে সরলরেখার দৈর্ঘ্য ভেক্টরে কি প্রকাশ করে? মান প্রকাশ করে। কিন্তু একটা ভেক্টরকে প্রকাশ করার তো জন্য দুইটা জিনিস দরকার, মান এবং দিক। শুধু তো মান দ্বারা প্রকাশ করলে ভেক্টরকে চলবে না। তো দিকটাকে কিভাবে প্রকাশ করা হয়? দিকটাকে প্রকাশ করার জন্য, জ্যামিতিক উপায়ে প্রকাশ করার জন্য এই পি ভেক্টরের মাথায় একটা তীর চিহ্ন সাহায্য নেওয়া হয়। পি ভেক্টরের মাথায় একটা তীর চিহ্ন দিয়ে দিকটাকে প্রকাশ করা হয়। তাহলে এই এতটুকু সরলরেখার দৈর্ঘ্য ভেক্টরের মান প্রকাশ পাইতেছে, আর তীর চিহ্নটা ভেক্টরের দিক প্রকাশ পাইতেছে। তাহলে মান প্লাস দিক দুইটার সমন্বয়ে কি গঠিত হইতেছে? ভেক্টর রাশি গঠিত হইতেছে। মান এবং দিকের সমন্বয়ে ভেক্টর সৃষ্টি হয়। তাহলে আমাকে বলো যে জ্যামিতিক উপায়ে ভেক্টরের প্রকাশটা ক্লিয়ার হয়েছে কিনা। এখন আমি একটু এক্সপ্লানেশন করে দিতেছি, আর একটু দেখো। তো এই সরলরেখাটার দ্বারা তো আমরা বুঝলাম যে ভেক্টরের মান, এবং এই তীর চিহ্নটা দ্বারা বুঝলাম তো ভেক্টর রাশির দিক। এখন এই তীর চিহ্নটা কি রিফার করতেছে বা এই তীর চিহ্নটা কি বুঝাইতেছে? এই তীর চিহ্নটা বুঝাইতেছে এইটা যে এই ভেক্টরটা ও বিন্দু থেকে যাত্রা শুরু করে পি বিন্দুতে যাত্রা শেষ করছে। তো যেহেতু ও বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এই যাত্রার শুরুর বিন্দুটাকে বলা হইতেছে পাদবিন্দু বা পা, আর যাত্রার শেষের বিন্দুটাকে বলা হইতেছে শীর্ষবিন্দু। এই বিন্দুটাকে বলা হইতেছে শীর্ষবিন্দু বা মাথা। তাহলে জ্যামিতিক উপায়ে ভেক্টরকে প্রকাশ করা হয় কিভাবে? একটা সরল রেখার সাহায্যে
এবং একটা তীর চিহ্ন দিয়ে। সরল রেখাটা ভেক্টরের মান প্রকাশ করে আর তীর চিহ্নটা ভেক্টরের দিক প্রকাশ করে। সরল রেখার দৈর্ঘ্য বড় হইলে সেই ভেক্টরটা বড় হবে, সরল রেখার দৈর্ঘ্য ছোট হলে সেই ভেক্টরটা ছোট হবে। এইবার আমি তোমাদের একটা কোশ্চেন করতেছি, দেখো। কোশ্চেনটা হচ্ছে, এই যে একটা ভেক্টর, এটার নাম দিলাম যে এ ভেক্টর। এখানে আরেকটা ভেক্টর আট করলাম, এটার নাম দিলাম বি ভেক্টর। আমাকে বলো যে এ ভেক্টরটা বড় হবে নাকি বি ভেক্টরটা বড় হবে? আমাকে বলো তো দেখি একটু। এ ভেক্টরটার মান বড় হবে নাকি বি ভেক্টরটার মান বড়? এখানে কোন ভেক্টরটা বড় আমাকে বলো তো। একটু কমেন্ট করো তাড়াতাড়ি। এ ভেক্টরটা বড় নাকি বি ভেক্টরটা বড়? আমাকে একটু বলো তো। বি ভেক্টর বড়। জুবাইর আহমেদ, তুমি রাইট অ্যান্সার দিয়েছো ভাই। আর কেউ কি নাই? শুধু তুমি রাইট অ্যান্সার দিলা? কেউ কিন্তু রং অ্যান্সারও দিতেছো না, কোনো অ্যান্সারও করতেছো না। তোমাদের কি ক্লাসে মনোযোগ আছে? নিলয় কুমার সাহা বলছে বি ভেক্টর। তো তোমাদের দুজনকে থ্যাংক ইউ, তোমরা পারছো। তাহলে আমাদের জ্যামিতিক উপায়, ও অনেকে বলতেছে এখন। অর্পিতা রয় আরপা বলছে বি ভেক্টর, দীপক দেব বলছে বি ভেক্টর। জি ভাইয়া, তোমাদের সকলের অ্যান্সার রাইট হয়েছে। তো আমরা বুঝলাম যে ভেক্টরকে জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা হয়। এইবার আমরা ভেক্টরকে লেটারের মাধ্যমে প্রকাশটা শিখব। চলো শুরু করে দেই। আমি এটাকে মুছে দিতেছি, পুরোটাকে মুছে দিতেছি। দেখো, ভেক্টরকে লেটারের মাধ্যমে কিভাবে প্রকাশ করা হয়। ভেক্টরকে লেটারের মাধ্যমে চারভাবে প্রকাশ করা যায়। কয়ভাবে? চারভাবে। একটা হচ্ছে যে লেটারের উপর তীর চিহ্ন দিয়ে, তো ধরো এইটা একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম দিলাম এ। এ দ্বারা, এই শুধুমাত্র লেটারটা দ্বারা ভেক্টরের মান প্রকাশ পায়। এর দিক প্রকাশ করার জন্য এর উপর আমি তীর চিহ্ন দিলাম, তাইলে এটা একটা ভেক্টর প্রকাশ পাইলো। তাহলে লেটারের মাধ্যমে লেটারের উপর তীর চিহ্ন দিয়ে ভেক্টরকে প্রকাশ করা হয়। ধরলাম লেটারটা এ, ওর উপর যদি তীর চিহ্ন দেই তাহলে এটা একটা ভেক্টর প্রকাশ পাবে। তাহলে ক্লিয়ার এটা। 2 নম্বর, যে লেটারের নিচে উপর রেখা চিহ্নের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করা যায়। রেখা চিহ্ন দিয়েও ভেক্টরকে প্রকাশ করা যায়। আমি এভাবেও প্রকাশ করতে পারি, এভাবেও প্রকাশ করতে পারি, এই যে এই দুইভাবেও প্রকাশ করতে পারি। আবার 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা হচ্ছে যে লেটারের নিচে রেখা চিহ্ন দিয়েও ভেক্টরকে প্রকাশ করা যায়, এই যে এইভাবেও ভেক্টরকে প্রকাশ করা যায়। 4 নম্বরটা হচ্ছে মোটা হরফে। মোটা হরফে লিখেও ভেক্টরকে প্রকাশ করা যায়। যেমন এইটাকে যদি আমি মোটা করে লিখি, এভাবে মোটা করে লিখি, এভাবেও ভেক্টরকে প্রকাশ করা যাবে। মোটা হরফের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করা যায়। তাহলে ভেক্টরকে কয়ভাবে প্রকাশ করা যায়? 4 ভাবে। একটা হচ্ছে লেটারের উপর তীর চিহ্ন দিয়ে। আমি যদি এ লেটার ধরলাম, এর উপর তীর চিহ্ন দিই, তাহলে এটা ভেক্টর প্রকাশ পাবে। অথবা এই লেটারের নিচের উপরে রেখা চিহ্ন দিলেও এটা ভেক্টর প্রকাশ পাবে। অথবা লেটারের নিচেও রেখা চিহ্ন দিলে এটাও ভেক্টর প্রকাশ পাবে। অথবা যদি আমি বোল্ড বা মোটা করে লিখি তাহলে এটাও ভেক্টর প্রকাশ পাবে। কিন্তু এইটা ইউজ করা হয় কোথায় জানো? কম্পিউটারের টাইপিং এর ক্ষেত্রে বা প্রিন্টিং এর ক্ষেত্রে এই বোল্ড করে লিখে ভেক্টরকে প্রকাশ করা হয়। হাতে লিখে তুমি মোটা করে লিখবা, এভাবে মোটা করে লিখবা, এইটা টিচার মানবে না। এভাবে ভেক্টরকে প্রকাশ করলে তোমাদের ক্রস দিবে। তুমি হাতে লিখে যদি ভেক্টরকে প্রকাশ করতে চাও তাহলে এই 3 ভাবে যে কোনো একভাবে তুমি ভেক্টরকে প্রকাশ করতে পারো। হয় লেটারের উপর তীর চিহ্ন দিয়ে, অথবা লেটারের উপর রেখা চিহ্ন দিয়ে, অথবা লেটারের নিচে রেখা চিহ্ন দিয়ে, এই 3 ভাবের যে কোনো একভাবে তুমি হাতে লিখে ভেক্টরকে প্রকাশ করতে পারো। বাট আমি পার্সোনালি সবচেয়ে বেশি পছন্দ করি যে লেটারের উপর রেখা তীর চিহ্ন দিয়ে ভেক্টরকে প্রকাশ করতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তা আমি না, সকলেই এটা বেশি পছন্দ করে। তাহলে বলো তো, লেটারের মাধ্যমে ভেক্টরকে প্রকাশ রীতিটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? লেটারের মাধ্যমে ভেক্টরের প্রকাশ রীতিটা ক্লিয়ার হয়েছে কিনা? কি খবর? কমেন্ট কেন এখনো নাই? বুঝছি। অর্পিতা রয় আরপা বলছে। তানজির হাসান ক্লিয়ার ভাইয়া। নিলয় কুমার সাহা ক্লিয়ার ভাইয়া। কনক চৌধুরী ক্লিয়ার ভাইয়া।
প্রসেনজিৎ বলছে ক্লিয়ার ভাইয়া, দীপক দেব বলছে ক্লিয়ার ভাইয়া। তো আমাদের এই জিনিসটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। অনেকে বলছে ক্লিয়ার ভাইয়া, সকলের কাছে ক্লিয়ার হয়েছে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। দেখো ভেক্টরের লেটারের মাধ্যমে প্রকাশ রীতিটা তো জানলাম, এইবার আমরা একটু ভেক্টরের মান প্রকাশটা শিখে আসি। ভেক্টরের মানের প্রকাশ। তো আমরা শিখলাম যে ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়, এইবার ওর মানের প্রকাশটা শিখে আসবো। ধরো এ একটা ভেক্টর, এই ভেক্টরের মানকে কিভাবে প্রকাশ করা যাবে। এ ভেক্টরের মানটাকে প্রকাশ করার জন্য আমি ভেক্টরটাকে যদি মডুলাস দ্বারা যুক্ত করে দেই তাহলে এইটা এ ভেক্টরের মান প্রকাশ পাবে, অথবা যদি শুধু লেটারটা লিখি, ক্যাপিটাল লেটার এ লিখি, তাহলে সেটাও ভেক্টরের মান প্রকাশ পাবে। আমি আবার বলতেছি, ভেক্টরের মানকে কিভাবে প্রকাশ করা হয়। এ একটা যদি ভেক্টর হয় তাহলে এর মানটাকে মডুলাস অফ এ দ্বারা যদি যুক্ত করে দাও তাহলে এটা মান প্রকাশ পাবে এ ভেক্টরের, অথবা শুধু যদি লেটারটা লেখো ক্যাপিটাল লেটার এ, এইটাও ভেক্টরের মান প্রকাশ পায়। তাহলে আমাদের ভেক্টরের মানের প্রকাশটা ক্লিয়ার কিনা আমাকে বলো তো। এইগুলো যদি ক্লিয়ার হয় আমি একটু সামনের দিকে আগাবো। এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো, ভেক্টরের মানের প্রকাশ। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে, এটা তেমন কোনো কঠিন বিষয় না। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, তোমরা একটু কমেন্ট করো, আমি একটু সামনের দিকে আগাই। তাহলে আমরা একটা ভেক্টরকে চিনলাম যে কোনটা ভেক্টর আর ভেক্টরের মান কোনটা, ওই জিনিসটাও চিনলাম। এইবার আমাদেরকে একটু সামনের দিকে আগাইতে হবে। ক্লিয়ার ভাইয়া, সকলে বলতেছে ক্লিয়ার। তো আমি সাইডে কিছু সংজ্ঞা লিখে দিতেছি, কিছু ভেক্টরের নাম লিখে দিতেছি। সমান ভেক্টরের ডেফিনিশন জানবা। তারপরে হচ্ছে বিপরীত ঋণাত্মক ভেক্টর। তারপরে হচ্ছে সদৃশ ভেক্টর। তারপরে অবস্থান ভেক্টর। এই কয়েকগুলো ডেফিনিশন, কতগুলো ভেক্টরের ডেফিনিশন আছে, কতিপয় ভেক্টরগুলোর ডেফিনিশন, এগুলো আমাদেরকে একটু জানতে হবে। এগুলো আমি লিখে দিতেছি না, আমাদের নোটে পাবা তোমরা। এগুলো লিখে দিলে ক্লাসের লেন্থ হয়ে যাবে অনেক বড়, বিশাল বড়। তো আমি চাই না ওরকম লেন্থ বড় হোক। তো আমি একটু বুঝে দিতেছি, বুঝলে একটু বড় এলেই তোমরা বুঝতে পারবে। এগুলো অনেক ইজি বিষয় একটা। সমান ভেক্টরটা কি? সমান ভেক্টর নামের মধ্যে ডেফিনিশন লিখে আছে। দুইটা ভেক্টর রাশি যদি সমান হয় তাহলে তাদেরকে সমান ভেক্টর বলতে পারবো আমরা। আচ্ছা, ভেক্টর রাশির সমান বলতে কি বোঝায়? ভেক্টর রাশির দুইটা জিনিস থাকে, মান এবং দিক। যদি দুইটা ভেক্টরের মান ও দিক সমান হয় তাহলে ওই দুইটা ভেক্টরকে আমি সমান ভেক্টর বলতে পারবো। এক্সাম্পল হিসেবে আমি দিতেছি, ধরো এ একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, এটার নাম দিলাম এ ভেক্টর, এবং এইটা একটা ভেক্টর, এটার নাম দিলাম যে বি ভেক্টর। এখানে দিই, এটা হচ্ছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টর পরস্পরের সমান ভেক্টর। কেন সমান? দেখো তো, এ ভেক্টরের মান যতটুকু বি ভেক্টরের মান ততটুকু, এবং এ ভেক্টরের দিক যেই দিক বরাবর বি ভেক্টরের দিক সেই দিক বরাবর। তাহলে দুইটা ভেক্টর মানে এবং দিকে সমান হলে তাদেরকে আমরা কি ভেক্টর বলতে পারবো? সমান ভেক্টর। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, অনেক সহজ একটা ডেফিনিশন। এরপর চলো ঋণাত্মক বা বিপরীত ভেক্টরটা কি, এটা আমরা একটু জানে আসি। ঋণাত্মক বা বিপরীত ভেক্টরটা কি, এই জিনিসটা এখন একটু দেখব। তো ঋণাত্মক বা বিপরীত ভেক্টরটা কি? দুটো সমান মানের ভেক্টর যদি একটা অপরটার বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে সেটাকে বলা হইতেছে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। আবার বলতেছি, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর কি? দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং এদের দিক যদি বিপরীত হয় তাহলে ওই দুইটা ভেক্টরকে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলা হইতেছে। ধরো এ একটা ভেক্টর, এই ভেক্টরটা এই বরাবর কাজ করতেছে,
বি একটা ভেক্টর, এইটা এই দিক বরাবর কাজ করতেছে। দেখো তো এই দুইটা ভেক্টরের মান কিন্তু সমান। দেখো এই সরলরেখার দৈর্ঘ্য যতটুকু, এই সরলরেখার দৈর্ঘ্য ততটুকু। তো সরলরেখার দৈর্ঘ্য দ্বারা ভেক্টরের মান প্রকাশ পায়, এরও মান যতটুকু, এরও মান ঠিক ততটুকু। কিন্তু এ ভেক্টরের দিক যে দিক বরাবর, বি ভেক্টরের দিক তার বিপরীত দিক বরাবর। তাহলে এই দুইটা ভেক্টরকে আমি কি বলতে পারবো? পরস্পরের বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। এই যে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। কেন? দুইটা ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত, এই জন্য এদেরকে বিপরীত ভেক্টর বলা হইতেছে। তাহলে এটা বলো তো ক্লিয়ার কি না? এই জিনিসটা ক্লিয়ার কি না? এটা যদি ক্লিয়ার হয়, এবার একটু আমি সদৃশ ভেক্টরটাকে ক্লিয়ার করে দিতেছি। সদৃশ ভেক্টরটা কি? সদৃশ ভেক্টরটা কি? সদৃশ ভেক্টর হচ্ছে যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে সদৃশ ভেক্টর বলা হয়। ধরো এ একটা ভেক্টর, এই ভেক্টরটা এই দিক বরাবর কাজ করতেছে। বি অপর একটা ভেক্টর, এটা এই দিক বরাবর কাজ করতেছে। সি আরেকটা ভেক্টর, এটা এই দিক বরাবর কাজ করতেছে। তাহলে এই তিনটাকে আমি পরস্পরের সদৃশ ভেক্টর বলতে পারবো। কেন? কারণ দেখো এ ভেক্টরের দিক যে দিক বরাবর, বি ভেক্টরের দিক সেম দিক বরাবর, সি ভেক্টরের দিকও হচ্ছে সেম দিক বরাবর। এই দিকে সবগুলোর দিক হচ্ছে এই দিক বরাবর। তো যেহেতু তিনটা ভেক্টরের দিক সমান, এই জন্য এদেরকে সদৃশ ভেক্টর বলা হইতেছে। আর এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান এবং সি ভেক্টরের মান সমান হইতে পারে, না সমান, আবার সমান নাও হইতে পারে। মানের দিকে আমাদের যাওয়ার দরকার নাই, আমাদের দেখতে হবে এই তিনটার দিক সমান কিনা। এই তিনটার যদি দিক একই দিক বরাবর হয় তাহলে এই তিনটাকে আমি পরস্পরের সদৃশ ভেক্টর বলতে পারবো। তাহলে আমাকে বলো তো এই সদৃশ ভেক্টরটা ক্লিয়ার কিনা? তাহলে আমাকে বলো যে সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, তারপরে সদৃশ ভেক্টর, এটা ক্লিয়ার কিনা? একটু বলো, তোমরা একটু বলো, আমি একটু অবস্থান ভেক্টরটা পরে নিতেছি, পরে নিতেছি। তো আমি এটা মুছে দিই। এইবার দেখো আমরা অবস্থান ভেক্টর একটু ডেফিনিশনটা দেখে নিই। অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টর এইটা কোনো কিছুর অবস্থান প্রকাশ করে। তো যে ভেক্টরটা কোনো একটা বিন্দুর বা বস্তুর অবস্থান প্রকাশ করে সেটাকে বলা হইতেছে অবস্থান ভেক্টর। ধরো তুমি, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, তুমি এইখানে পৌঁছাইছো। তো এই অবস্থানে পৌঁছাইতে গেলে তোমাকে তো আমাকে প্রকাশ করতে হবে তুমি কই আসো। তুমি এখানে পৌঁছাইছো, আমাকে প্রকাশ করতে হবে তুমি কই আসো। তো প্রকাশ করার জন্য যে ভেক্টরটা সাহায্য নেওয়া হয় সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। এগেন আমি বলতেছি, মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দু বা বস্তুর অবস্থান প্রকাশ করার জন্য যে ভেক্টরটার প্রয়োজন সেটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে মূল বিন্দু থেকে এইটা ধরলাম এতটুকু দূরত্বে আছে, তো এই দূরত্বটা আমি একটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করতেছি, সেটাকে ধরলাম আর ভেক্টর। তাহলে এই আর ভেক্টরটাকে বলা হবে এই বিন্দুটার অবস্থান ভেক্টর। মূল বিন্দু থেকে আর একক দূরত্বে আছে, তাহলে এইটা হচ্ছে এই বিন্দুটা, এই আর হইতেছে এই বিন্দুটার অবস্থান ভেক্টর। আমাকে বলো যে এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কিনা? সমান ভেক্টর, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, সদৃশ ভেক্টর, অবস্থান ভেক্টর দেখা দিতেছি কি সবগুলো? আই হোপ দেখা দিতেছি ভাই, তিনটাই ক্লিয়ার। এগুলো আগের কমেন্ট ক্লিয়ার। তো এগুলো যেহেতু ক্লিয়ার হয়েছে, আমি একটু সামনের দিকে এবার যাইতে পারি। দেখো আমি মুছে দিতেছি। আমি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের যে টপিকস দুটো আছে সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, এটা পড়াবো। এবং শেষে যদি টাইম পাই ডট গুণন এবং ক্রস গুণন পড়াবো। ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন পড়াবো। তো আমার যদি মনে না থাকে তোমরা বলে দিও কিন্তু যে ভাইয়া আমাদেরকে ক্রস গুণন এবং ডট গুণন শেখায়। তো চলো একটু আমরা সামনের দিকে আগাই। এবারকার টপিক্সটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স, সেটার নাম হচ্ছে যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। দেখো এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তো এই ত্রিভুজ সূত্রটা তোমাদের সংক্ষিপ্ত বিভাগ অর্থাৎ 3 মার্কের কোশ্চেনে আসবে, আর সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয় এইটা আসবে তোমাদের গ বিভাগ অর্থাৎ 8 মার্কের কোশ্চেন আসবে। তাহলে তোমাদের 8 আর 3 11 মার্ক কমন দিয়ে দিলাম।
8 আর 3 11 মার্ক কমন দিয়ে দিলাম। এখান থেকে যদি সামান্তরিক সূত্রটা মিসও যায় তাহলে সামান্তরিক সূত্রের সাথে একটা ম্যাথ আসবে। এটা আমি বলতেছি তোমাদের সেমিস্টার ফাইনালে মিলে নিও আমার কথা, যে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র এই দুইটা টপিকস থেকে 11 মার্ক 100% ইনশাল্লাহ কমন আসবে। তো চলো আমরা শুরু করে দেই। এখন আমাদের প্রশ্ন হইতে পারে, ভাইয়া ত্রিভুজ সূত্র সামান্তরিক সূত্র আপনি আমাদের কেন শেখাইতেছেন? একটু পরে তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, দুইটা ভেক্টরকে যোগ করার জন্য আমরা ত্রিভুজ সূত্র শিখতেছি এবং সামান্তরিক সূত্র শিখতেছি। তাহলে আমরা ত্রিভুজ সূত্র সামান্তরিক সূত্র কেন শিখব? দুইটা ভেক্টরকে যোগ করার জন্য। তো আমি একটু দেখাইতেছি। ধরো এইটা একটা ভেক্টর, এটার নাম দিলাম আমি এ ভেক্টর। এখান থেকে আরও একটা ভেক্টর কাজ করতেছে, এটার নাম দিলাম আমি বি ভেক্টর। তো এই দুইটার আমি যদি যোগ করতে চাই তাহলে কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই দুইটা যোগ করার পর আমি যেটা পাবো সেটাকে বলা দিছে এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর। এটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম। দুইটা ভেক্টর যোগ করলে বা বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাকে সমষ্টি বা বিয়োগফল বলা যাবে না, ওইটাকে আমাকে বলতে হবে লব্ধি। তাহলে দুইটা ভেক্টর যোগ করলে কিছুই পাওয়া যায় না, আর একটা ভেক্টর পাওয়া যায়, আর ওই ভেক্টরটাকে বলা হইতেছে লব্ধি ভেক্টর। তাহলে আমি এ আর বি যদি যোগ করি তাহলে এই দুটার একটা লব্ধি পাবো, সেটাকে ধরলাম আর। এই দুটার একটা লব্ধি ভেক্টর পাবো, সেটাকে ধরলাম এই যে আর। এইটাই হচ্ছে ভেক্টর যোগের উদ্দেশ্য। তো এই যোগটা আমরা কিভাবে করব, কেমনে করব, এই জিনিসটা জানার জন্য আমাদেরকে এই দুইটা জিনিস জানতে হবে, যে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র, এই জিনিসটা জানতে হবে। তাহলে ভেক্টর যোগ করার জন্য আমরা ত্রিভুজ সূত্র সামান্তরিক সূত্র শিখব, আর এদের যোগের প্রসেসটা এইখানে ভেতরে তোমাদেরকে দেখে দেবো এখন সামান্তরিক সূত্রের সাহায্যে। লব্ধির মান ও দিক নির্ণয় করলে তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করে দিই আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা। আগে ত্রিভুজ সূত্রটা পড়াই, এরপর সামান্তরিক সূত্রটা পড়াই। আমি কিন্তু তোমাকে বললাম যে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেমিস্টার ফাইনাল হোক আর মিড টার্ম হোক, তুমি ওদের থেকে মিনিমাম 11 মার্ক কমন পাবা, যদি কমন নাও পাও তাও 8 মার্ক কমন পাবা। তো চলো শুরু করে দেই ত্রিভুজ সূত্রটা। ত্রিভুজ সূত্রটা পড়ার আগে আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাইতেছি, এবং এক্সাম্পলের সাপেক্ষে আমি ত্রিভুজ সূত্রটা তোমাদেরকে বোঝাবো। তো ধরো একজন ব্যক্তি এখান থেকে এই বরাবর গেল 3 কিলোমিটার, তাহলে তার যে সরণ ভেক্টরটা আছে সেটাকে আমি পি দ্বারা প্রকাশ করলাম, এবং এইখান থেকে এই বরাবর গেল 4 কিলোমিটার, তাহলে তার যে সরণ ভেক্টরটা আছে পরবর্তী সরণ ভেক্টরটা সেটাকে আমি কিউ দ্বারা প্রকাশ করলাম। এইটা সরণ ভেক্টরটাকে আমি কিউ দ্বারা প্রকাশ করলাম। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই ব্যক্তিটার সরণ বা আলটিমেট সরণের মান কত। একজন ব্যক্তি বা লোক সে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যেভাবেই যাক না কেন, যেভাবেই যাক না কেন, তার সরণ বা আলটিমেট সরণ হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সরলরেখা। তাহলে এই যে আদি বিন্দু, এইটা হচ্ছে শেষ বিন্দু, এই বরাবর যে সরলরেখাটা আছে এইটা হবে এই দুইটা এই ব্যক্তিটার সরণ বা আলটিমেট সরণ। তো এটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে দেখো তো, এইটা একটা ভেক্টর, নাম কি পি ভেক্টর, এইটা একটা ভেক্টর, নাম কি কিউ ভেক্টর। তো এই দুইটা সরণ ভেক্টরের লব্ধি হচ্ছে এখানে আমাদের আর ভেক্টর। বেসিক্যালি তুমি ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র পড়ে ফেলছো। কিভাবে দেখো, ত্রিভুজ সূত্রে একটা ত্রিভুজ থাকতে হবে, এটা একটা ত্রিভুজ না? অবশ্যই এটা তো একটা ত্রিভুজ। তো ত্রিভুজের এই বাহুটা এবং এই বাহুটা, এই দুটাকে আমি সন্নিহিত বাহু ধরলাম। তো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, দেখো তো ত্রিভুজের এই দুইটা সন্নিহিত বাহু দ্বারা পি এবং কিউ ভেক্টরের মান ও দিক নির্দেশ করছে না? কিভাবে দেখো, এই বাহুটা দ্বারা পি ভেক্টরের মান প্রকাশ করতেছে এতটুকু, এই বাহুটার দৈর্ঘ্য কতটুকু? 3 কিলোমিটার। এই যে এই 3 কিলোমিটার দ্বারা এই পি ভেক্টরটার মান প্রকাশ করতেছে, এবং দিক হচ্ছে কোন বরাবর? এই বরাবর। আবার এই বাহুটা দ্বারা তুমি কিউ ভেক্টরের মান প্রকাশ করতেছো, এতটুকু হচ্ছে 4 কিলোমিটার, এবং দিক প্রকাশ করতেছে এই দিক বরাবর। তাহলে তুমি কি করলা? ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা তুমি এই পি আর কিউ এই দুটা ভেক্টরের মান ও দিকে প্রকাশ করতেছো, মান ও দিক প্রকাশ করতেছো। তাহলে যে তৃতীয় বাহুটা থাকবে না, ওইটা এই দুইটা ভেক্টর রাশির লব্ধির মান ও দিক প্রকাশ করবে। এই যে এতটুকু হবে লব্ধির মান, এবং দিক হবে এই বরাবর, এইটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, আর কিছুই না বিষয়টা। তাহলে আমরা বলতে পারি না, এইভাবে সংজ্ঞাটা দিতে পারি না যে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি দুইটা ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা ওই দুইটা ভেক্টর রাশির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তো চলো এই আঙ্গিকে আমরা আগে ডেফিনিশনটা লিখে নেই, এরপর
আমি নাহলে আরেকবার বুঝাবো যদি সমস্যা থাকে। তাহলে ত্রিভুজ সূত্রটা কি? ত্রিভুজ সূত্র, যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ভেক্টর রাশিদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা কি ভাইয়া? যদি কোনো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু একই ক্রমে দুইটা ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ভেক্টর রাশিদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তো এটাকে একটু এক্সপ্লানেশন করে দিতেছি, অনেকের সমস্যা হইতে পারে, কোনো সমস্যা নেই। ত্রিভুজ সূত্রে আগে ত্রিভুজ থাকতে হবে, একটা ত্রিভুজ এড করে নিলাম। এই যে হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু ধরলাম, এইটা আর এই বাহুটা, এই দুইটা সন্নিহিত বাহু। এই দুইটা সন্নিহিত বাহু একই ক্রমে দুইটা ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে। তো ধরলাম এই বাহু বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, তার নাম হইতেছে পি ভেক্টর, যার মান হইতেছে 3 কিলোমিটার। আর এই বাহু বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, যার মান হইতেছে 4 কিলোমিটার। এটার নাম দিলাম কিউ ভেক্টর, যার মান হইতেছে 4 কিলোমিটার, দিক হচ্ছে এই বরাবর। তাহলে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু মান, দুইটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করতেছে। মান ও দিক নির্দেশ করলে তৃতীয় বাহুটা হবে এই দুইটা ভেক্টর রাশির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তো লব্ধিটাকে আর দ্বারা প্রকাশ করলাম, এর মান হচ্ছে এতটুকু এর মান, এবং দিক হচ্ছে এই বরাবর। এটা হচ্ছে ভেক্টর যোগের বেসিক্যালি ত্রিভুজ সূত্র, আর কিছুই না। এইটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। কিন্তু এখানে মনে রাখতে হবে যে সন্নিহিত বাহু দুইটা একই ক্রমে থাকতে হবে। একই ক্রম দেখো তো, এই বাহুটা আর এই বাহুটা একই ক্রম আছে না? এভাবে গিয়ে আবার এভাবে গিয়েছে, তাহলে এই দুইটা বাহুর ক্রম একই। যদি একটা বাহু এইভাবে থাকতো আর একটা বাহু এইভাবে কাজ করতো, তাহলে কিন্তু ক্রম কিন্তু ভিন্ন হয়ে যেত, একটা অপরটার বিপরীত ক্রম বা ভিন্ন ক্রম। কিন্তু এইখানে দেখো তো, এটা যে দিক বরাবর, এইটাও সেম দিক বরাবর, তাহলে এই দুইটা সন্নিহিত বাহু একই ক্রমে দুইটা ভেক্টরের মান দিক, এই যে মান ও দিক প্রকাশ করতেছে। তাহলে যে তৃতীয় বাহুটা আছে, এই তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে এই দুইটা ভেক্টর রাশির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এতটুকু মান এবং দিক হচ্ছে বিপরীত ক্রম। দেখো এই বাহুটা যদি, এই যে আর ভেক্টরটা যদি দিক এই দিক বরাবর হইতো, তাহলে তিনটারই কিন্তু দিক সেম হয়ে যেত। কিন্তু তৃতীয় বাহুটা কি? বিপরীত ক্রম। তো যেহেতু বিপরীত ক্রম, এই জন্য এর দিক হচ্ছে এই দিক বরাবর। দেখো এই এবি এবং বিসি রেখা যে বরাবর, বা এই বাহু দুইটা যে বরাবর, এসি হচ্ছে তার বিপরীত দিক বরাবর। এটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, আর কিছু না। এইটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, আর কিছুই না। তাহলে আমি বলতে পারি না এখান থেকে যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টরকে যোগ করলে আমি একটা লব্ধি ভেক্টর পাইতেছি, ওইটার নাম হচ্ছে আর ভেক্টর। এইটা হচ্ছে ভাইয়া ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, আর কিছুই না। এইটাই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তাহলে আমাকে বলো যে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বুঝছি কিনা। আমরা যদি এটা বুঝে থাকি, সামান্তরিক সূত্রটার দিকে স্টার্ট করে দিই। আমাকে বলো তো, একটু কমেন্ট করো। আমি এটা মুছে দিতেছি। এই ডেফিনিশনগুলো বইয়ে আমাদের নোটে থাকবে, সমস্যা নাই। তুমি যে কোনো একভাবে লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো আমি মুছে দিতেছি, দেখো। তাহলে ত্রিভুজ সূত্র আমাদের কাছে ক্লিয়ার। একটু কমেন্ট করে বলো কেন ক্লিয়ার, দীপক দেব।
ক্লিয়ার? নিলয় কুমার সাহা। তো যেহেতু ক্লিয়ার হইতেছে আমি একটু সামনের দিকে আগাই, এবার আমরা একটু সামান্তরিক সূত্রের দিকে ফোকাস করি। তো সামান্তরিক সূত্রটা তোমাদের লেখার আগে আমি একটা এক্সাম্পল দিতেছি, এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা সামান্তরিক সূত্রে প্রবেশ করব। ধরো আমার এই হাত বরাবর আমার একটা বন্ধু তো আমাকে এই দিক বরাবর টানতেছে, এবং এই হাত দিয়ে আরেকজন বন্ধু আমাকে এই দিক বরাবর টানতেছে, মানে আমার দুইজন বন্ধু দুই হাত দিয়ে আমাকে টানতেছে এই বরাবর। তাহলে আমি কোন দিক বরাবর যাব? এই বন্ধুর দিকে নাকি এই বন্ধুর দিকে? একটু কমন সেন্স খাটিয়ে বলো তো। আমার দুই বন্ধু দুই হাত ধরে যদি টানে, তাহলে আমি কোন বরাবর যাব? এই দিকে না? এই যে ক্যামেরার দিকে যাব না? এইটাই হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের পড়াশোনা, আর কিছুই না। সামান্তরিক সূত্র হচ্ছে এইটাই। তো চলো এইটাকে আমরা একটু এক্সপ্লানেশন করি। ধরো এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, এটার নাম দিলাম পি ভেক্টর। তো এইটার মান হইতেছে 3 নিউটন, এবং এই বরাবর আরেকটা ভেক্টর কাজ করতেছে, সেটা হচ্ছে কিউ ভেক্টর, যার মান হইতেছে 4 নিউটন। এইটা ধরো ধরো আমি এইটা এখানে, আমি আছি এইখানে, আমার এক হাত দিয়ে আমার একটা ফ্রেন্ড এই বরাবর আমাকে টানতেছে, আর এক হাত দিয়ে আমার ফ্রেন্ড একটা ফ্রেন্ড এই বরাবর টানতেছে। তাহলে আমি কই যাব? একটু কমন সেন্স খেটে বলো, একটু কমন সেন্সটাকে খাটিয়ে বলো, আমি কই বরাবর যাব? কোন বরাবর? আমি যাব এই বরাবর, মাঝ বরাবর একটা পথ দিয়ে যাব। তো এইটাই হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। কিভাবে? এইটা আর এই ভেক্টরটা, এই দুইটা ভেক্টরকে যদি আমি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু চিন্তা করি বা কল্পনা করি, করে একটা যদি সামান্তরিক আট করি, তাহলে দেখো তো এইটা সমান্তরালে একটা এই বরাবর বাহু আট করলাম, এই বাহু সমান্তরালে একটা এই বাহু, এইভাবে একটা বাহু আট করলাম, তাহলে এইটা কি হলো? একটা সামান্তরিক হইলো না? তা আমি কোন বরাবর গেছি? আমি এই বরাবর গেছি, দুইটার মাঝ বরাবর, অর্থাৎ আমি সামান্তরিকের কর্ণ বরাবর গেছি। এইটাই হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এইটাই হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তাহলে আমি সামান্তরিক সূত্রটা আগে লিখে দেই, এরপর এই সামান্তরিক সূত্র রিলেটেড আর একবার না হলে বোঝালো, আরেকবার যদি দরকার হয় বোঝানো, তাহলে আমি বোঝাবো। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্রটা কি আমি আগে লিখে দিতেছি, এখানে দেখার ডেফিনিশন আর দেখার দরকার নাই, লিখে দিই আগে, তারপর বোঝাবো ভালো করে। সামান্তরিকের একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি একই সময়ে কোনো কণার উপর ক্রিয়াশীল হয়, তাহলে সামান্তরিকের ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণই ভেক্টর রাশিদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে সামান্তরিক সূত্রটা কি? সামান্তরিকের একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুইটা যদি একই সময়ে কোনো কণার উপর ক্রিয়ারত বা ক্রিয়াশীল হয়, তাহলে সামান্তরিকের ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণে ভেক্টর রাশিদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটাই হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এবার এর আলোকে আমরা একটা এক্সাম্পল দেখলে বিষয়টাকে ক্লিয়ার হবে। আরেকবার ক্লিয়ার করে দিতেছি। সামান্তরিকের একই কৌণিক বিন্দু, তাহলে সামান্তরিক আট করতে হবে। আট করে নিলাম একটা সামান্তরিক, এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক। তো সামান্তরিকটার নাম দিলাম ও এ বি সি, একটা সামান্তরিক। তো সামান্তরিকের একই কৌণিক বিন্দু, ধরো এই কৌণিক বিন্দু, এই একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুইটা, তাহলে এই বরাবর একটা সন্নিহিত, এই একটা বাহু আট করলাম, আর এই বরাবর একটা বাহু চিন্তা করলাম, তাহলে এই দুইটা বাহু পরস্পরের সন্নিহিত বাহু। একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুইটা যদি কোনো কণার উপর
একই সময়ে ক্রিয়ারত হয়, একই সময়ে ক্রিয়ারত দুইটা ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে। এই জায়গাতে একটু মিসিং হয়েছে ডেফিনিশনটা। আচ্ছা বইয়ে থেকে দেখে নাও যে সামান্তরিকের একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুইটা যদি একই সময়ে দুইটা ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে। তো ধরো এই বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে এই বাহু বরাবর, ওটাকে দিলাম পি ভেক্টর, যার মান হচ্ছে 3 নিউটন। আর এই বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে এই বাহু বরাবর, ওটার মান দিলাম 4 নিউটন। তাহলে কি হইতেছে, সামান্তরিক একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুইটা একই সময়ে দুইটা ভেক্টর রাশির, এই যে এইটা দুইটা ভেক্টর রাশির মান এবং দিক, এই যে মান এবং দিক, এই যে মান এবং দিক নির্দেশ করলে সামান্তরিকের ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণই, আর এটা হয়ে গেছে, সামান্তরিকের ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণই ভেক্টর রাশিদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এই বরাবর আমি দৌড় দিছি, আমার ওই বন্ধু যে আমাকে এই বরাবর টানছে, আরেকজন বন্ধু এই বরাবর টানছে, আমি গেছি এই মাঝ বরাবর। এইটাই হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এই মাঝ বরাবর হচ্ছে এই দুইজনকার লব্ধি কাজ করে, এই দুইজনকার মাঝ বরাবর, এই দুইজনকার যেহেতু লব্ধি কাজ করে এই জন্য আমি মাঝ বরাবরই গেছি। এটাই হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তাহলে আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা বুঝছি কিনা আমাকে বলো। যদি বুঝে থাকি আমরা এই সূত্রটার একটু প্রতিপাদনে চলে যাব, যে সামান্তরিক সূত্রের সাহায্যে কিভাবে লব্ধির মান ও দিক নির্দেশ করে, ওই জিনিসটাকে একটু দেখব। আমরা তো জানি আসছি যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর যোগ করলে পাওয়া যায়, পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুইটা যোগ করলে পাওয়া যায় লব্ধি ভেক্টর আর। তো এই আর ভেক্টরটার মান আমরা বের করব, একটু আগে আমরা শিখে আসছি ত্রিভুজ সূত্রে। তো এই লব্ধি ভেক্টর আর এর মান আমরা এখন বের করব সামান্তরিক সূত্রের সাহায্যে। তো তোমাদেরকে এইটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা সামান্তরিক সূত্রে আমাকে বলো তো। ক্লিয়ার ভাইয়া? বুঝছি। ক্লিয়ার ভাইয়া। জুবাইর আহমেদ বলছে ক্লিয়ার ভাইয়া। সাগর আহমেদ বলছে ভাইয়া বুঝছি। তাহলে এটা যদি ক্লিয়ার হয় আমি একটু সামনের দিকে আগাইতেছি। দেখো আমি একটু সামনের দিকে আগাইতেছি, এবার মুছে দিতেছি সামান্তরিক সূত্রটা, মুছে দিয়ে এবার সামান্তরিক সূত্রের প্রতিপাদন করব। সবগুলোকে মুছে দিতেছি, প্রতিপাদন করতে অনেক জায়গা লাগবে। দেখো সামান্তরিক সূত্রের প্রতিপাদন, সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়। এই প্রতিপাদনটা আমাদের প্রত্যেকবারে এসে থাকে, মোটামুটি না প্রত্যেকবারে এসে থাকে। তোমাদের এটা কমন, যে সেমিস্টার ফাইনালে এটা কমন কোশ্চেন একটা, মিড টার্মে এটা আসতে পারে, সম্ভাবনা বেশি। সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলতেছে। তো আমরা প্রথমে সামান্তরিক সূত্রটা, সামান্তরিক একটা এঁকে নিই, একটা সামান্তরিক এঁকে নিই। ভাইয়ের হাতের লেখা খুবই খারাপ। এটা একটা সামান্তরিক, নাম দিলাম ও এ বি সি, একটা সামান্তরিক। তো সামান্তরিকের এই কৌণিক বিন্দু থেকে একটা ভেক্টর কাজ করতেছে, এটার নাম হচ্ছে পি ভেক্টর, এর মান হচ্ছে 3 নিউটন। এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, সেটা হচ্ছে কিউ ভেক্টর, এর মান হইতেছে 4 নিউটন। তাহলে লব্ধি ভেক্টর আমরা কোন বরাবর পাবো? সামান্তরিকের কর্ণ বরাবর, এই বরাবর। এটা হচ্ছে আমাদের সেই আর ভেক্টর। এখন এই লব্ধির মানটা আমরা বের করব। তো এই লব্ধির মানটা বের করার জন্য আমাকে একটু চিন্তা করতে হবে। দেখো তো এই সামান্তরিকটাকে আমার লব্ধিটা বা কর্ণটা দুটো সমান ত্রিভুজে বিভক্ত করছে না? এই পাশে যে ত্রিভুজটা, এই পাশে ত্রিভুজটা সমান না? আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি। দেখো আমি ধরলাম এই ত্রিভুজটার এই কোণটা কত বলো তো দেখি। অবশ্যই এটা 90 ডিগ্রির থেকে বড়। তাহলে 90 ডিগ্রির থেকে বড় মানে কি? এই ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের জন্য আমরা কি কোনো সূত্র জানি? না, আমরা জানি না স্থূলকোণী ত্রিভুজের কোনো সূত্র। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা এখন এই ত্রিভুজটাকে
আমাদের সমকোণী ত্রিভুজে কনভার্ট করে নিতে হবে। তাহলে কিভাবে সমকোণে কনভার্ট করব দেখো একটু। আমরা একটা কাজ করতে পারি, এই ও এ বাহুটাকে বর্ধিত করতে পারি। ও এ বাহুটাকে বর্ধিত করলাম এবং বি থেকে ও এ বাহুর বর্ধিত অংশের উপর একটা লম্ব টানলাম। তো লম্বটা ধরলাম যে এটার নাম দিলাম যে ডি বিন্দুতে ছেদ করলো, ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে একটু দেখো তো এই কোণটা কত ডিগ্রি দেখো তো, আমাকে বলো তো। এই কোণটা 90 ডিগ্রি জায়গায় দিয়েছে না? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহুটার নাম কি? অতিভুজ বা হাইপোটেনাস। অতিভুজ কোনটা? এখানে আর। অতিভুজ আর এর ভ্যালু আমরা কিভাবে বের করব? পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তাহলে আমি বলতে পারি যে পিথাগোরাসের সূত্রের সাহায্যে এই যে ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কোনটা? বিডি। বিডি হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি হচ্ছে এতটুকু, ওডি। ভাইয়া এইখানে একটু অ্যাঙ্গেল দিতে ভুলে গেছি। এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর, ও সরি, এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর, এই দুটার মধ্যবর্তী কোণ ধরো আলফা। এই দুটার মধ্যবর্তী কোণ আলফা। পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুটার মধ্যবর্তী কোণ কত? আলফা। এখন একটু ফোকাস করো তো, আলফা ধরে নিছি। এইবার একটু ফোকাস করো, এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। অতিভুজ হচ্ছে ওবি। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার একটু ফোকাস করো, ওবি, ওবির মান কত? আর। আর এর উপর স্কোয়ার সমান বিডি। বিডি, বিডির মান কি আমরা জানি? না, জানি না। তাহলে বিডিটা যেরকম আছে সেভাবে রেখে দিলাম আপাতত, প্লাস ওডি। দেখো তো এই ওডির মান কত? ওডির মান তো আমরা জানি না, কিন্তু তুমি এতটুকুর মানও জানো, ও এর মান জানো। ও এর মান কত? পি। এই যে ও এর মান হচ্ছে পি, আমি এগুলো মুছে দিতেছি আপাতত। ও এর মান হচ্ছে পি, পি প্লাস, বা তুমি বলতে পারো ওই যে ওডি সমান ও এ প্লাস এডি। ও এ প্লাস এডি এর উপর স্কোয়ার। আমি আবার বলতেছি, ওডি সমান ও এ প্লাস এডি, এতটুকু হচ্ছে আমাদের ওডি। ওই জিনিসটা লিখছি, আর এখানে বেশি কিছু লেখিনি। এইবার একটু ফোকাস করো, বিডি স্কোয়ার, এই পাশে তো থাকতেছে আর স্কোয়ার। ও এর মান কতটুকু? ও এর মান এতটুকুর মান কত? পি, পি প্লাস এডির মান কত? তুমি তো জানো না এডির মান। এডির মান জানো না, এডির মান আমাদের এখন বের করতে হবে। এডির মানে আমরা কিভাবে বের করতে পারি? একটু ফোকাস করো, দেখো তো সামান্তরিকের এই বাহুটা, ওসি বাহুটা এবং এবি বাহুটা, এই দুটা পরস্পরের সমান্তরাল না? দেখো তো এইটা এইভাবে যাইতে আছে, এটাও এই বরাবর যাইতে আছে, এই দুটার কোনো মিলিত হওয়ার চান্স নাই। তো দুইটা যেহেতু সামান্তরিকের এই বাহুটা সমান্তরাল, তাহলে আমি বলতে পারি এই বাহুটা যদি কিউ হয়, এই বাহুটাও অবশ্যই কিউ হবে। এই যে এই বাহুটা, এটা কিউ হবে। আমরা জানি কি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তো এইটা যদি কিউ হয়, অবশ্যই এইটাও কি হবে। এইবার একটু ফোকাস করো, দেখো এইখানে যে কোণ উৎপন্ন করতেছে আলফা কোণ, এই যে ওসি এবং ও এর মাঝে যে কোণটা উৎপন্ন করতেছে আলফা, এই কোণটা কিন্তু এইখানেও উৎপন্ন করবে, এইখানেও আলফা কোণ সৃষ্টি করবে। এখন প্রশ্ন হইতে পারে কেন ভাই আলফা কোণ সৃষ্টি করলো? একটু মুছে দিই। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আমাদের সমকোণ বা 90 ডিগ্রি। কেন? কারণ দেখো ও এ ওসি আর এবি এই দুটা সমান্তরাল লেখা, দুইটা সমান্তরাল লেখা এবং এদের ছেদক হচ্ছে ওডি। দেখো এই দুইটা হচ্ছে, এইটা হচ্ছে এই ওসি এবং এই এবি, এই দুটার ছেদক। তাহলে এইখানে যে কোণ উৎপন্ন করবে, এইখানে সেম পরিমাণ কোণ উৎপন্ন করবে। কেন? এরা একান্তর কোণ বলে এই কোণ আর এই কোণ সমান। তাহলে একান্তর কোণ, অনুরূপ কোণ, এগুলো ত্রিকোণমিতির পড়াশোনা। এই কোণ আর এই কোণ একান্তর কোণ বলে সমান। তা এখন একটু ফোকাস করো তো, এটা হচ্ছে একটা কোণ, কোণের বিপরীত বাহুটার নাম কি? লম্ব। আর কোণ সংলগ্ন বাহুটা, এই যে কোণ সংলগ্ন বাহুটার নাম কি? ভূমি। তো এই লম্ব বিডির মান আমরা কিভাবে বের করতে পারি, আর ভূমি এডির মানটা আমরা কিভাবে বের করতে পারি? একটু ফোকাস করে দেখো, আমার দেওয়া আছে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ কিউ। এই এতটুকু ত্রিভুজের কথা চিন্তা করো, দেওয়া আছে সমকোণের বিপরীতটা অতিভুজ কিউ, আর আমরা লম্ব বের করব। তাহলে লম্ব এবং অতিভুজের মাঝে সম্পর্ক কোনটা? সাইন থিটা। তো থিটার জায়গায় আছে আলফা, তাহলে সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ।